নমস্কার, আমাদের পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সঙ্গে আছেন পরিবেশ কর্মী কমরেড বাসব বসাক। বাসবদা পরিবেশ নিয়ে অনেক প্রবন্ধ লিখেছেন। ওর লেখা একটি প্রবন্ধ সংকলন মুজাফফর আহমেদ পুরস্কারও পেয়েছে। কমরেড, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। আমরা তাহলে শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন আপনাকে, এই যে 40 ডিগ্রির ওপর তাপমাত্রা গত প্রায় 10 দিন ধরে চলছে, যে এই পরিস্থিতি একটা পশ্চিম বাংলায়, এই পরিস্থিতি তো বিরল। এরকম তো কখনো 40 ডিগ্রি টেম্পারেচার হয়তো এর আগে আমরা দেখেছি, কিন্তু টানা 10 দিন ধরে কি 12 দিন ধরে এই এত ভয়ঙ্কর গরম, এইরকম তো এই পরিস্থিতি সত্যি বিরল আমাদের পশ্চিম বাংলায়। এই ভয়ানক পরিস্থিতি কেন, কিভাবে তৈরি হলো? কেন তৈরি হলো, কিভাবে তৈরি হলো, খুব সংক্ষেপে বলা খুব মুশকিল। তবে মূল কারণটা হচ্ছে পরিবেশকে, আমাদের প্রকৃতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে তারই ফল এটা। দেখা যাচ্ছে যে 173 বছরের মধ্যে বিজ্ঞানীরা হিসেব করে বলছেন যে 2023 সালটা ছিল উষ্ণতম। স্বাভাবিকভাবে এই বছরে যা গরম দেখতে পাচ্ছি, এই বছরটা আবার উষ্ণতম হিসেবেই চিহ্নিত হতে চলেছে আর কি। আমাদের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আছে, আপনারা জানেন, সেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পরিবেশ বিষয়ক যে একটি তথ্য প্রকাশিত হয়েছে, পরিবেশ সুরক্ষার প্রশ্নে একটি তথ্যে দেখা যাচ্ছে যে আগামী 10 বছর এটা উত্তরোত্তর বাড়বে। এবং তার মূল কারণ হচ্ছে যেভাবে প্রাকৃতিক সম্পদ লুট চলছে, যেভাবে আমরা কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের উদ্গীরণ করে চলেছি। কথা হয়েছিল, সব দেশ একসঙ্গে এক জায়গায় বসে কথা বলেছিল, এই শতাব্দীর শেষে 1.5 ডিগ্রি সেলসিয়াস শিল্পায়ন শুরুর আগে যা ছিল তার থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণতাকে বাড়তে দেওয়া যাবে না, বাড়লে বিপদ। তো এখন যা দেখা যাচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস এমনি বেড়ে যাচ্ছে। এরপরে এই শতাব্দীর শেষে কোথায় গিয়ে থাকবে, কেউ কেউ তো বলছে 3 ডিগ্রিও হয়ে যেতে পারে। কি বিপদ হবে ভাবাই যাচ্ছে না। এবং সেই বিপদটা আমরা টের পাচ্ছি। শুধু কি উষ্ণতা বৃদ্ধি নাকি, ওটা অন্য জায়গা আমি বাদই দিলাম, ভারতবর্ষেই দেখুন না, গত বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে এই যে যাকে আমরা বলি এক্সট্রিম ইভেন্ট, প্রাকৃতিক যে এক্সট্রিম ইভেন্ট, সেইগুলো গোটা দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে কত বেড়েছে। এই হিমাচলে বলুন ফ্ল্যাশ ফ্লাড যাকে আমরা বলি, হরপা বান, আপনি চেন্নাই, ব্যাঙ্গালোর বৃষ্টিতে পুরো বানভাসী হয়ে গেল। আবার কোস্টাল এলাকায় অন্যান্য শহরগুলোর সেই অবস্থা। আমাদের এখানে এই রকম তাপ বাড়ছে, দক্ষিণবঙ্গ, এগুলো তো আমাদের মুখোমুখি হতেই হচ্ছে। আচ্ছা, আমাদের এর পরের প্রশ্ন আপনাকে, এই যে গ্রীষ্মকালে দুর্বিষহ গরম, বর্ষা অনিয়মিত হয়ে গেছে, কখনো বর্ষায় দেখছি আমরা ভেসে যাচ্ছি, আবার কোনো কোনো বছর বর্ষা স্বাভাবিকের থেকে অনেক কম। এই যে প্রকৃতির এই যে একটা অদ্ভুত খেলা চলছে, এর হাত থেকে পরিত্রাণ কিভাবে সম্ভব? আদৌ কি সম্ভব? না, আমি প্রথমে এই যে প্রশ্নটার এই প্রকৃতির অদ্ভুত খেলা, এই কথাটা নিয়ে একটু আমার বক্তব্য আছে। ঠিকই, আপাত দৃষ্টিতে খেলাটা প্রকৃতিরই খেলা, কিন্তু প্রকৃতিকে দায়ী করে লাভ নেই। এর দায় সভ্যতার দায়। এই সভ্যতার, ওই যে বললাম, ওই কারণেই এই ঘটনাগুলো আরো বেড়ে গেছে। এখন এর থেকে, আপনি প্রশ্নটা করলেন, এর থেকে মুক্তি কি সম্ভব? হ্যাঁ, মুক্তি সম্ভব এই মুহূর্তে যা আমার মনে হচ্ছে, এই যা রাষ্ট্র ব্যবস্থা বিভিন্ন দেশে আছে, বিভিন্ন যে কনফারেন্স অফ দ্য পার্টিস গুলো হয় পরিবেশ নিয়ে, ফি বছর হয়, 28তম 27তম হয়ে গেছে এগুলো সব, তাতে শুধু কথার ফুলঝুরি হয়, কার্যক্ষেত্রে তো কিছুই হয় না। এই যে উন্নত দেশগুলো, শিল্পোন্নত দেশগুলোর কথা বলছি, এতদিন ধরে আমরা আমাদের ভাষায় যাকে বলি ইকোলজিক্যাল স্পেস, বাস্তুতান্ত্রিক যে জায়গা, সেই জায়গা যেভাবে দূষণ ছড়িয়েছে, তার ফল তো শুধু তারা না, আমাদেরকেও ভোগ করতে হচ্ছে। আমাদের মতো গরিব দেশের সেই ক্ষমতা নেই, তাহলে আমাদের মিটিগেশনের জন্য তাদের অর্থ খরচ করতে হবে, কিছুই করছে না। বা আমাদের দেশগুলোকেও তো এগিয়ে আসতে হবে, কেউ কিছু করছে না। যেমন চলছে তেমন চলুক, এইরকম একটা ভাব যদি রাষ্ট্রনায়কদের হয়, আপনি আমি কি করব? আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই প্রসঙ্গে। আমরা স্কুলের বাচ্চারাও বলে, শেখানো হয়, পরিবেশ দিবস পালন করা হয়, সবুজ শাড়ি পরে গাছ লাগানো হয়, বাচ্চারা স্লোগান দেয়, একটা গাছ অনেক প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। আচ্ছা, কটা গাছ আপনি লাগাবেন বলুন তো এই তথ্যটা জানার পর?
যে আমেরিকার 5% মানুষ বাস করে গোটা বিশ্বে, আর তাদের কাগজের চাহিদা ফি বছর মানে প্রতিদিন জনপ্রতি 1 কেজি করে। তো এই ভাবার কারণ নেই যে সেই এত কাগজ তারা মহাপণ্ডিতগিরি করেন, তা তো না, নানান কিছু মোছামুছি ইত্যাদি কাজেও ব্যবহার করেন। এখন তাদের এই বিপুল চাহিদা মেটানোর জন্য প্রতি বছর গড়ে 32,000 বর্গ কিলোমিটার নবীন অরণ্য ধ্বংস করা হচ্ছে। কি করে আপনি করবেন? এই আমাদের উত্তর ভারতে, উত্তরাখণ্ড, হিমাচল, এই যে ছোট ছোট জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এই গত 10 বছর ধরে, তার জন্য 11,000 গাছ কাটা হয়েছে, 11,000 গাছ। এবং এই যে জলবিদ্যুৎ প্রকল্পগুলো, তার জন্য যে ভূমিক্ষয় হচ্ছে, তারই তো ফল হচ্ছে যোশীমঠ। প্রকৃতিকে দায়ী করে লাভ আছে? প্রকৃতির ওপর দোষ চাপিয়ে লাভ আছে? কেন এসব করতে দেওয়া হবে? ওই জলবিদ্যুৎ ছোট ছোট প্রকল্পগুলো, ওগুলো কোন কাজে আসে? ওগুলো আসলে বিভিন্ন মানে শিল্প সংস্থাগুলি তাদের নিজের নিজের কারখানা থেকে উদ্দাম কার্বন ডাই অক্সাইড উদ্গীরণ, সেইটা করতে গিয়ে কার্বন ক্রেডিট হিসেবে ওটাকে নেয়। ও একটা মানে মানে অদ্ভুত ব্যবস্থা, যে 5টা গাছ লাগিয়ে দিল, বা ওই যে জৈব জ্বালানি বলা হয়, ভেরেন্ডা গাছ, অন্য কোনো দেশে ইথানল, আমাদের দেশে ভেরেন্ডা, একটা জমিতে ভেরেন্ডা পুঁতে দিল, অথচ নিজেদের যা উদ্গীরণ করা নিজেদের কারখানা থেকে সেই কার্বন তারা উদ্গীরণ করে যাচ্ছে, কোনো বাধা বন্ধ নেই। বরং এখন তো আমাদের দেশে আইনগুলো আরো লঘু হয়ে যাচ্ছে। বিপদ তো ভয়ঙ্কর বিপদ আমাদের। শুধু ব্যক্তি মানুষ কিছু করতে পারবে না, করতে গেলে সংগঠিতভাবে পরিবেশ আন্দোলনকে আরো শক্তিশালী হয়ে উঠতে হবে। আর এর পরের প্রশ্ন আপনাকে, কেন্দ্রের বিজেপি সরকারের পরিপন্থী যে নীতি, সেই নীতি কিভাবে আমাদের পরিবেশের ক্ষতি করছে, তা নিয়ে যদি আপনি আমাদের একটু সংক্ষেপে বলেন আর কি। দেখুন, কেন্দ্রের বিজেপি সরকার যা করছে তা হচ্ছে একদম পরিষ্কারভাবে পরিবেশ লুটের আইনি বৈধতা দিয়ে যাচ্ছে একের পর এক। যদি এই গত 5 বছরে যে বিজেপি সরকার, তার দিকে দেখেন, যখন লকডাউন চলছে সেই সময়ে প্রায় গোপনে তারা ইআইএ বলে, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, কোনো জায়গায় শিল্প কারখানা করতে গেলে পরিবেশের ওপর কি অভিঘাত হয় সেটা জানার জন্য একটা অ্যাসেসমেন্ট করতে হয়। তার যে আইন কানুন লঘু করে দিলেন, প্রায় গোপনে লঘু করে দিলেন। আচ্ছা, গত বছর মণিপুর নিয়ে যখন উত্তাল লোকসভা, এতজন সাংসদকে, 100-র উপর সাংসদকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো, সেই ফাঁকে তারা দুটো ভয়ানক আইন পাস করলেন। একটা হচ্ছে বন আইন, মানে বন আইন, সেটা নতুন করে একটা ওরা করলেন, অ্যামেন্ডমেন্ট করলেন, ভয়ঙ্কর। তাতে হচ্ছে বর্ডার এলাকায় যেখানে আন্তর্জাতিক সীমানা আছে তার 100 কিলোমিটারের মধ্যে ইচ্ছে খুশি বন কেটে ফেলা যাবে, ভয়ঙ্কর। খেয়াল করে দেখবেন, আমাদের হিমালয়, পূর্ব হিমালয়ের ওই অঞ্চল জুড়ে যে বন, সেটা কিন্তু পৃথিবীর অন্যতম মানে ইকোলজিক্যাল হটস্পট, সেটাও কাটার কার্যত ব্যবস্থা তারা করে দিলেন। সেই সঙ্গে সেখানে পার্ক করা ইত্যাদি ইত্যাদি করার অনুমোদন করে দিলেন। একইভাবে এই বায়োডাইভার্সিটি অ্যাক্ট ওই একই সঙ্গে পাস করলেন, নতুন করে অ্যামেন্ডমেন্ট করলেন। কি করলেন? এতদিন বায়োডাইভার্সিটি নিয়ে, জীব বৈচিত্র্য নিয়ে কোনো রকম মানে কেউ যদি জীব বৈচিত্র্যের ক্ষতি করে, তার মানে ফৌজদারি একটা ব্যাপার ছিল, তার জেল জরিমানা ব্যাপার ছিল, তুলে দিলেন। ফৌজদারি আইন হিসেবে যা ছিল সেটাকে তুলে দিলেন। এই ইলেকশন ঘোষণা হতে যাবে তার আগে ফেব্রুয়ারি মাসে কি ব্যস্ততা তাদের, আপনারা দেখুন। এই ফেব্রুয়ারি মাসে জল নিয়ে একটা আইন পাশ করলেন, যে এই জল দূষণের ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থা ছিল সেটাকে তুলে দেওয়া হলো। অর্থাৎ পয়সা দাও, যত খুশি দূষণ করো, পয়সা দাও, যত খুশি জল তুলে নাও। এরকম যদি আইন হয় কি করা যাবে? এর আগের সরকারও একই কাজ করেছেন, আগের সরকার। আমি বলছি আপনাকে, আগে নিয়ম ছিল ওই হিমাচল উত্তরাখণ্ডের ক্ষেত্রে 50 হেক্টর বা তার বেশি যদি এলাকায় ওই জলবিদ্যুৎ প্রকল্প ইত্যাদি করতে হয়, অনুমোদন লাগে। ওরা এসে প্রথম 2014 সালে করে দিল 150 হেক্টর পর্যন্ত কোনো অনুমোদনই লাগবে না। আচ্ছা, জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রেও মানে এই একই ব্যাপার তারা করলো। ছিল হচ্ছে 10,000 হেক্টর পর্যন্ত এলাকা জুড়ে বিদ্যুৎ প্রকল্প করা যাবে, তার বেশি হলে অনুমোদন লাগবে। ওরা সেটাকে 5 গুণ বাড়িয়ে 50,000 হেক্টর পর্যন্ত এলাকার কোনো অনুমোদন লাগবে না করে দিল। তাহলে ওরা কাদের স্বার্থে কাজ করছে? এই সরকারটা পুরোপুরি কর্পোরেটদের স্বার্থে কাজ করছে, কর্পোরেটদের ঢালাও ছাড়পত্র দিচ্ছে প্রাকৃতিক সম্পদ লুট করার। এটাকে যদি রোখা না যায়, এই বিপদ থেকে আমাদের কিছুতেই মুক্তি আমরা পাবো না, এটা মনে রাখতে হবে।
আপনি দেখুন না, আমি বলছি আপনাকে, এই গত 10 বছরে বিজেপি আমলে মোটামুটি রাফ এস্টিমেট, আমার সংখ্যাটা মনে নেই, প্রায় 1,32,000 মতো প্রশ্ন উত্থাপিত হয়েছে সংসদে। কিছু কম বেশি, হয়তো 32,500 এরকম হবে। তার মধ্যে মাত্র 12% ছিল পরিবেশ রিলেটেড। মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি ছিল বায়ু দূষণ নিয়ে, 121টি প্রশ্ন। দিল্লি আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বায়ু দূষণ দিল্লিতে। আর খনি সম্প্রসারণ, যেটা একটা বড় বিপদ হিসেবে দেখা দিয়েছে, তার ছাড়পত্র দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই খনি সম্প্রসারণ নিয়ে প্রশ্ন উঠেছে মাত্র 4টি। তাহলে বুঝতেই পারছেন মানে কি অবস্থা আমাদের দেশের। এই সব নিয়ে আমাদের সাংসদরা কতটা কনসার্ন ভাবতে হচ্ছে আমাদের। তাছাড়া সপ্তদশ লোকসভা তো চলেই নি বেশি দিন, এটাও জানেন আপনারা। আপনার কথা শুনে বেশ ভয়ই করছে। এর পরের প্রশ্ন, আমাদের বাংলার যে তৃণমূল সরকার, সেই সরকার আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, খবরের কাগজে পড়ছি, টেলিভিশনে দেখছি, তবু আপনার কাছে জানতে চাইবো যে এই তৃণমূল সরকার কিভাবে পরিবেশ ধ্বংস করছে, সেটা আপনি যদি একটু আমাদের শ্রোতাদেরকে বলেন আর কি। তৃণমূল সরকার আসলে তার কোনো নীতি আদৌ আছে কিনা আমি জানি না। এই মুহূর্তে যতদূর আমার মনে পড়ছে, পরিবেশ মন্ত্রী যে ছিলেন, মানে বন মন্ত্রী যিনি, তিনি এখন জেলে রয়েছেন, আপনারা জানেন। এখন কার দায়িত্বে আছে তাও জানি না, একজনই তো পোস্ট একটাই আছে মনে হয়। তো এরা তো এসে থেকে ওখানে দিল্লির সরকার যেসব আইনগুলো পাশ করছে তার কি বিরোধিতা করেছেন? এতজন তো সাংসদ আছেন, তাদের একটা আমাকে দেখাতে পারবেন তারা বিরোধিতা করেছেন এইসব আইনে? ওখানে দাঁড়িয়ে, সংসদে দাঁড়িয়ে তার বিরুদ্ধে ভোট দিয়েছেন, একটাও দেখাতে পারবেন? আমার মনে হয় পারবেন না। এখানে ওদের পোয়া বারো হচ্ছে, ওই নীতিকে সামনে রেখেই ওরা পরিবেশ ধ্বংসের কাজ করে চলেছেন। উত্তরবঙ্গে দেখুন, একটা করিডোর করার জন্য মানে অনেক প্রাচীন গাছপালা, একটা মানে রিজার্ভ ফরেস্টের বাফার জোনের গাছপালা তারা কেটে ফেললেন, একদম কেটে ফাঁক করে দিচ্ছেন। আচ্ছা, আপনি দেখুন কোস্টাল রিজিয়ন গুলো বেড়াতে যদি যান, আপনি যে কোনো জায়গায় দেখুন, ইকো ট্যুরিজমের নামে ধ্বংসের একদম লীলা চলছে, সেখানে ধ্বংস লীলা চলছে। আপনি দেখুন আমাদের এই রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বনগাঁর যে যশোর রোড, তার দুপাশে সুপ্রাচীন গাছ, সেগুলোকে কেটে দেওয়ার চক্রান্ত চলছে। উত্তর 24 পরগনাতে যে লেক টাউনের কাছে নয়াঞ্জলি বুঝে দেওয়া হলো, বিজ্ঞান মঞ্চ বলে একটি সংগঠন, তারা কোর্টে গেল, গ্রিন ট্রাইব্যুনালে গেল, ট্রাইব্যুনাল রায় দিল যে নয়াঞ্জলিকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য। কোনো উদ্যোগ নিল না, বরং যেমন চলছে তেমনই তাদের চলছে। তো ওরা তো এই একই পথের পথিক। পাশাপাশি এই যে খনি আইন শিথিল হলো, সেই ফাঁক গলে কোল ইন্ডিয়ার মতো এত বড় একটা সংস্থা যেখান থেকে ফিরে গেছিল হবে না বলে, সেই দেউচা পাচামির অত বড় একটা এলাকা, কোল ব্লক বলে, আসলে কয়লা অনেক গভীরে আছে, ওখান থেকে কয়লা তোলা অত সহজ কাজ না, ওটা আদানির কাছে বেচে দেওয়া হলো। আদানি হয়তো ওপরে যে ব্যাসল্টের স্তর আছে তার জন্য ওটাকে কিনে নিতে চাইছেন, আদানির হাতে দিয়ে দেওয়ার সমস্ত প্রক্রিয়া হচ্ছে। জল, জমি, জঙ্গলের অধিকার, আপনারা জানেন প্রথম ইউপিএ সরকারের সময় বনাধিকার আইন তৈরি হয়েছিল। বনাধিকার আইনে দীর্ঘদিন ধরে যারা বনবাসী আদিবাসী মানুষ, তাদের ওখানকার থাকার অধিকার, ওই জমির বাস্তুর অধিকার, তাদের পাট্টা দেওয়ার কথা। এই সরকারের আমলে কেন্দ্রের বিজেপি সরকার আসা এবং আমাদের রাজ্য সরকার, এরা কার্যত বেশিরভাগ পাট্টার যে মানে দরখাস্তগুলো সব বাতিল করে দিচ্ছে, 50% বাতিল করে দিচ্ছে। এখানেও তাই হচ্ছে। এরা যে 5-6টা রাজ্যে সবচেয়ে বেশি বাতিল হচ্ছে এই পাট্টার অধিকারগুলো, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা, সবচেয়ে বেশি হয়েছে উত্তরাখণ্ডে 93%, বাকি পশ্চিমবাংলাও রয়েছে। এটা এরা করছে। তিলাবনি জঙ্গলমহল, একটা গোটা পাহাড়। এর আগে আমরা দেখেছিলাম মধ্যপ্রদেশে, ওখানে শিবনাথ বলে একটা গোটা নদী বিক্রি হয়ে গেছিল, এখানে একটা গোটা পাহাড়, একটা তিলাবনি টিলা, সেও আদানির কাছে বেচে দেওয়া হচ্ছে। এসব চলতে পারে না। এসব যদি চলে, ওই কেন গরম বাড়ছে এই ক্ষেত করে লাভ নেই, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাইকে। আপনি বললেন আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, কিন্তু একটা জিনিস নিশ্চয়ই আপনিও লক্ষ্য করেছেন যে আমাদের দেশের কোনো রাজনৈতিক দলই পরিবেশকে খুব একটা গুরুত্ব দেয় না। সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা নেই বললেই চলে। এই পরিস্থিতির পরিবর্তন কিভাবে সম্ভব? কিভাবে সচেতনতা বাড়ানো যায়?
না, একেবারে নেই বললে ঠিক বলা হবে না। মানুষ সচেতন